আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে থাকছে আপনি যদি নৌবাহিনীতে চাকরি করে থাকেন তাহলে অনলাইনে কিভাবে রিটার্ন সাবমিট করবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি নৌবাহিনীতে চাকরি করে থাকলে অনলাইনে কিভাবে আয়কর রিটার্ন সাবমিট করবেন তা জানতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো এই জন্য আমি বরাবরের মতো ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। আপনারা যে কোনো ব্রাউজারে প্রবেশ করে এই রিটার্নের কাজটি করতে পারবেন। তো এখানে প্রবেশ করার পর এই যে সার্চ বার আছে, এখানে আমরা লিখব ই রিটার্ন। তো এই যে দেখেন ই রিটার্ন আছে, এটা লিখে যখন আমি এখানে ক্লিক করব আমাকে ই রিটার্ন ওয়েবসাইটে নিয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে আমাকে এই যে ই রিটার্ন ওয়েবসাইট এখানে নিয়ে আসছে। এখন আমরা ঠিক এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে যে 6টা অপশন আছে এখান থেকে আপনারা ই রিটার্ন এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরেই দেখেন বলছে আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম, অর্থাৎ ই রিটার্ন সিস্টেমে কি আপনার রেজিস্ট্রেশন করা আছে। যদি করা থাকে তাহলে আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন, আর যদি করা না থাকে তাহলে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন। তো যাদের এখনও রিটার্নে রেজিস্ট্রেশন করা নাই, আপনারা কিভাবে মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অথবা এখানে আই বাটন আছে এখানে ক্লিক করেও আপনারা মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তো আমার ক্লায়েন্টের যেহেতু রেজিস্ট্রেশন করা আছে তাই আমি আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে ওয়েলকাম সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট, এখানে আপনি আপনার 12 ডিজিটের টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন, দিয়ে এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা আপনি এখানে লিখবেন, লিখে সাইন ইনে ক্লিক করবেন। ক্যাপচা বুঝতে সমস্যা হলে আপনারা রিফ্রেশ বাটন এখানে ক্লিক করবেন, করে আপনি বুঝতে সুবিধা হয় এমন ক্যাপচা আসার পরে এখানে লিখে দিবেন। তো আমি এই ক্যাপচাটা এখানে লিখে দিই। তো আমি ক্যাপচাটি লিখে দিলাম। এখন আমি সাইন ইন এখানে ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্লিক করার পরেই এখানে আপনার নাম সহ ছবি থাকবে, আর অ্যাসেসমেন্ট ইয়ারটা এখানে 2025-26 থাকবে। তো যারা এখনও 2024-25 অ্যাসেসমেন্ট ইয়ারের রিটার্ন সাবমিট করেননি, আপনারা ড্রপডাউন বাটনে ক্লিক করে এই যে 2024-25 আছে এখানে ক্লিক করে 2024-25 রিটার্ন সাবমিট করতে পারবেন। তো আমি যে আজকে ক্লায়েন্টের কাজ করতেছি উনি গত বছর অফলাইনে দিয়েছিলেন, এই বছর উনি 2025-26 অনলাইনে দিচ্ছেন, তাই আমি এটাই সিলেক্ট করব। করার পরে আমরা চলে যাব এই কোণাতে, এই যে দেখেন রেগুলার ই রিটার্ন এখানে। তো এখানে এসে আমরা এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে ক্লিক করার পর দেখেন অ্যাসেসমেন্ট ইনফরমেশন, এখান থেকে রিটার্ন স্কিম সেলফ এটা অটোমেটিক থাকবে, অ্যাসেসমেন্ট ইয়ার এটা অটোমেটিক থাকবে, ইনকাম ইয়ার এটাও কি অটোমেটিক থাকবে। তারপরে রেসিডেন্ট যেহেতু আপনি এদেশের অধিবাসী আপনার এটাই থাকবে। আর ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, যেহেতু উনি চাকরিজীবী তাই ওনার সম্পূর্ণ কর মুক্ত কোনো আয় নেই, তাই এটা নো দিবেন। আচ্ছা, এখন এখানে দেখেন হেডস অফ ইনকাম, এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, এটা অবশ্যই ইয়েস দিবেন, কারণ আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার যে বেতন এবং ফেস্টিভ্যাল অর্থাৎ ঈদ বোনাসগুলি পেয়ে থাকেন এগুলি কিন্তু ট্যাক্সেবল ইনকাম, তাই এটা ইয়েস দিবেন। তারপর এখানে যে 7টি অপশন আছে এখান থেকে আপনার ইনকাম সোর্স যেটা সেটা দিয়ে দিবেন। তো আমার ক্লায়েন্টের হলো ইনকাম ফ্রম এমপ্লয়ি, আমরা এটাই দিব। তো এটা সিলেক্ট করার পরে আমি কন্টিনিউ এখানে ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে দেখেন এডিশনাল ইনফরমেশন, লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, অর্থাৎ আপনি যে ইনকাম করেন এটার মেইন সোর্সটা কোথায়, এখানে ড্রপডাউন বাটনে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। যেন আমি দেখাচ্ছি, এই যে দেখেন আপনার যদি ঢাকা নর্থ সিটি কর্পোরেশন হয় এটা দিবেন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন হলে এটা দিবেন, চিটাগং সিটি কর্পোরেশন হলে এটা দিবেন, আদার সিটি কর্পোরেশন হলে এটা দিবেন, আর যদি কোনো সিটি কর্পোরেশনের ভিতরেই নাই তাহলে এনি আদার এটা দিবেন। তো আমার ক্লায়েন্ট যে উনি সাউথ সিটি কর্পোরেশন এটা দিলাম। তারপরে দেখেন ট্যাক্স রিবেট অর্থাৎ কর অব্যাহতি, এটা কারা ইয়েস দিবেন আমি বলে দিই, যাদের সঞ্চয়পত্র ডিপিএস আছে আপনারা এটা ইয়েস দিয়েন, আর যারা শুধু বেতনের উপরে নির্ভরশীল তারা এটা ইয়েস না দিলেও হবে, নো দিলেও হবে। হ্যাঁ, তো আমার ক্লায়েন্ট বলছে যে এটা ইয়েস দিয়ে দেন, কারণ ওনার ওই যে জিপিএফ এ কিছু টাকা আছে এটা এড করবে। তো জিপিএফ এর যে টাকাটা এখানে আছে এটা এড করলেও কোনো সমস্যা নেই, এড না করলেও কোনো সমস্যা নেই, কারণ ওনার যে বেতন সেই বেতন ওনার ট্যাক্স আসে না। যাদের ট্যাক্স আসে তারা যদি ইনভেস্টে কিছু দেখাই দেন তাহলে ট্যাক্সটা কিছু কম আসে। তো যাক, আমি ওনার কথা মতো এটা ইয়েস দিয়ে দিলাম। তারপর এখানে দেখেন আইটি 10B রিকোয়ারমেন্টস, আপনার সম্পদ যদি 50 লক্ষ টাকার উপরে থাকে তাহলে ইয়েস দিবেন, আর যদি নিচে থাকে তাহলে নো দিবেন। আপনার মোটরসাইকেল ওন মোটর কার যদি থাকে ইয়েস দিবেন, আর না থাকলে নো দিবেন। ওন অফশোর প্রপার্টি, বিদেশে যদি আপনার কোনো সম্পদ থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, আপনি যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর হয়ে থাকেন ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। হ্যাজ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। ইয়েস যদি দেন তাহলে
তাহলে কত স্কোয়ার ফিট আছে, ডেসিমেল না, কত স্কোয়ার ফিট আছে এটা আপনাকে দিতে হবে। তারপরে আইটি 10B মে নট বি ম্যান্ডেটরি, স্টিল ওয়ান্ট টু সাবমিট, এখানে ইয়েস দিবেন। ঠিক আছে, আপনি যখন এখানে এই যে 50 লক্ষ টাকা নো দিবেন, অটোমেটিক এটা ইয়েস চলে আসবে। তো যেহেতু আমার সবগুলি দিয়ে দিলাম, এখন আমরা এই যে কন্টিনিউ এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা যে এতক্ষণ করেছিলাম এটা ছিল অ্যাসেসমেন্ট, এখন আমরা আসি ইনকামে। এইভাবে আমরা সামনের দিকে রিবেট, তারপরে এক্সপেন্ডিচার, তারপরে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস, তারপরে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট, তারপরে রিটার্ন ভিউ, এইভাবে সামনের দিকে আমরা অগ্রসর হব। এখানে দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, যেহেতু ওনার ইনকামটা শুধু এমপ্লয়মেন্ট দেখাইছে এই জন্য এখানে একটা শো করছে। আপনি যদি একাধিক সোর্স দেখেন তাহলে এখানে অটোমেটিক এই সোর্সগুলি থাকবে। ঠিক আছে, তো যেহেতু উনি একটা দেখাইছে একটাই থাকবে। তো এখানে দেখেন এমপ্লয়মেন্ট টাইপ, আপনি এই যে এমপ্লয়মেন্ট টাইপটা এই ড্রপডাউন বাটনে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। যেমন এই যে এখানে ক্লিক করলেই আপনি যদি গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রু আইবাস প্লাস প্লাস থেকে বেতন পেয়ে থাকেন এটা দিবেন, গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট নট থ্রু আইবাস প্লাস প্লাস হলে এটা দিবেন, প্রাইভেট অর আদার দেন গভর্নমেন্ট পে স্কেল হলে এটা দিবেন, স্যালারি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট হলে এটা দিবেন। তো আমার যে ক্লায়েন্ট উনি নৌবাহিনীতে চাকরি করে এবং উনি সরকারিভাবেই বেতন আইবাস থেকে পেয়ে থাকে, এই জন্য আমি এটাই সিলেক্ট করলাম। করার পরে এখানে দেখে নেম অফ দ্য অফিস, ওনার অফিসের নামটা এখানে লিখে দিলাম, তারপরে ডেজিগনেশনটা লিখে দিলাম। হ্যাঁ, সিমেন বা এবল সিমেনও দিতে পারেন, আমি দিয়ে দিই এখানে এই যে এবল সিমেন্টটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে দেখেন আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাই। এখানে পার্টিকুলার্সগুলি হলো ওনার বেসিক পে কত, হাউস রেন্ট কত, মেডিকেল অ্যালাউন্স কত, বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স কত, ফেস্টিভ্যাল অ্যালাউন্স কত, কনভেন্স অ্যালাউন্স কত, ডিয়ারনেস মানে এখানে বিশেষ প্রণোদনা কত, তারপরে ডিফেন্স সার্ভিস অ্যালাউন্স, এটা উনি যেহেতু নৌবাহিনীতে চাকরি করেন ওনাকে এটা দিয়ে থাকে, 1 বছর হিসাব কিন্তু এখানে দিতে হবে। হ্যাঁ, এডুকেশনাল অ্যালাউন্স, জিপিএফ ইন্টারেস্ট, আসলে যারা নৌবাহিনীতে চাকরি করেন এদের হলো ডিএসপি। হ্যাঁ, ডিএসপি কোনো অপশন নেই, তাই জিপিএফ ইন্টারেস্টে আমরা এটা বসিয়ে দিলাম। আমি স্ক্রল করে একটু নিচে আসলাম, তারপর দেখেন গুড কন্ডাক্ট পে, ওয়াশিং অ্যালাউন্স, অর্ডিনেন্স পে। হ্যাঁ, এগুলি আপনি এই যে এখানে অ্যাড মোর আছে, এখানে ক্লিক করে এই বক্স থেকে এনে এগুলি দিবেন। এই যে এখানে দেখেন যেগুলি ডিলেট বাটনের মতো আইকন আছে সেইগুলি কিন্তু আমি এখান থেকে এই ড্রপডাউন বাটনে ক্লিক করে এনেছি, এনে ওনার পার্টিকুলারগুলি লিখে তারপরে দিয়ে দিলাম। তারপরে দেখেন ওনার স্কিল পে আছে এত টাকা 1 বছরে পায়, তারপরে কিপ অ্যালাউন্স আছে এটা উনি পান, তারপর ডিভার্স রিটেইনিং অ্যালাউন্স, স্কেল অনুযায়ী আপনারা অনেকেই এগুলি পান, আবার অনেকেই নৌবাহিনীতে থাকা সত্ত্বেও কিন্তু এগুলি পান না। তো আপনার যেটা আছে আপনি সেটা ইনপুট দিবেন। তারপরে স্কুবা ডাইভিং পে, হ্যাঁ, ডুবুরি ভাতা যেটা, এটা উনি 1 বছরে এটা পেয়ে থাকেন। তো আমি সবগুলি ইনপুট দিলাম কই থেকে, উনি একটা স্যালারি শিট তৈরি করে আমাকে দিয়েছেন সেখান থেকে। তো আমরা একটু স্যালারি শিটটা দেখি। তো এই যে দেখেন স্যালারি শিট, অ্যানুয়াল স্যালারি স্টেটমেন্ট 2024-25 আর অ্যাসেসমেন্ট ইয়ারটা হলো 2025-26। উনি যে স্যালারি শিটটা তৈরি করেছে এটা কিন্তু হলো 1/7/2024 থেকে 30/6/2025, এর ভিতরে এই 1 বছরে উনি যা যা বেতন ভাতা পেয়েছেন সব কিন্তু এখানে দিয়েছে। এটার টোটালটা হলো এখানে। ঠিক আছে, তো আপনারা অনেকেই স্যালারি শিট দেন এই মাস, যেমন কি এটা সেপ্টেম্বর, আপনারা সেপ্টেম্বর মাসের অর্থাৎ জুলাইয়ের পরে বর্তমানে যে বেসিকটা পাচ্ছেন সেই বেসিকে হিসাব করে দিচ্ছেন, কিন্তু এটা আসলে ভুল। আপনারা দিবেন 30শে জুন 2025 তারিখ পর্যন্ত আপনার যে বেসিক ছিল সেই বেসিকের হিসাবটা এখানে দিবেন। তো ওনার সকল পার্টিকুলার্সগুলি এখানে লিখে মান্থলি কত পায় আর এটা 12 দিয়ে গুণ করার পরে কত পায় এটা এখানে দিছে। আরেকটা দেখেন ওনার ডিডাকশন অফ ডিএসপি ফান্ড 48,000, অর্থাৎ প্রতি মাসে 4,000 করে কাটেন, 1 বছরে 48,000 টাকা। তো ওনার বেতন ভাতা থেকে এই টাকাটা কিন্তু বাদ হবে, বাদ হওয়ার পরে উনি মোট বেতনটা এটা পান। হ্যাঁ, তো আমরা আবার চলে যাই রিটার্নে। তো এই সব কিছু ইনক্লুড করার পর আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার পরে আমরা এখন রিবেটে আসি। তো রিবেটে থাকা অবস্থায় ওই যে ওনার ডিএসপি ফান্ডে যে টাকাটা ছিল এই টাকাটা আমরা এই অ্যাকাউন্ট নাম্বারে এই টাকাটা 1 বছরে যা কেটে সেটা দেখাই দিচ্ছি। এটা এখানে দেখালে যে কথা, না দেখালেও একই কথা, কোনো ডিফারেন্স ওনার আসবে না। আচ্ছা, এখানে আমরা আরেকটা দেই অ্যাপ্রুভ বেনিভোলেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স ফান্ড, যাদের কল্যাণ তহবিল থেকে টাকা কাটে প্রতি মাসে 150 টাকা করে, 1 বছরে 1800 টাকা। আপনারা এখানে ক্লিক করে সেই টাকাটা দিয়ে দিবেন। তো উনি বলছে ওনার কাটে না, এই জন্য আমি এটা দেই নাই। তো এখন আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখন আমরা এক্সপেন্ডিচারে আসি। যে এক্সপেন্ডিচার এখানে দেখেন আইটি 10B ইজ নট ম্যান্ডেটরি অফ ইউ, স্টিল ওয়ান্ট টু সাবমিট। এখানে ইয়েস দিবেন কারা? যাদের ব্যাংক লোন আছে অথবা উৎসে কর কর্তন করে থাকেন, যেমন সঞ্চয়পত্র, ডিপিএস, এগুলির টিডিএস দিয়ে থাকলে আপনারা ইয়েস দিবেন। আর যদি আপনাদের ব্যাংক লোন বা টিডিএস না থাকে তাহলে আপনারা নো দিবেন। তো আমার যে ক্লায়েন্ট ওনার ব্যাংক লোন আছে এই জন্য আমি এটা ব্যাঙ্গে দেখাইছি। আর ব্যাংক লোনের এটা দেখেন ওই যে ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন, উনি 1 বছরে
বছরে ৬১,৭৫০ টাকা দিয়ে থাকেন। এখানে আমরা এটা লিখে দিয়েছি ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন অফ ট্রাস্ট ব্যাংক পিএলসি। হ্যাঁ, উনি যে 10 লক্ষ টাকা লোন নিয়েছে সেই লোন থেকে এই টাকাটা কেটেছে, এই জন্য আমরা এখানে লিখে দিয়েছি, যেহেতু এখানে অপশনটা আছে এই জন্য আপনাকে এক্সপেন্ডিচারটা ভেঙে ভেঙে লিখতে হবে। আর যদি লোন বা টিডিএস না থাকে, এই যে টিডিএস এর জন্য কিন্তু এটা সিলেক্ট করতে হয়, হ্যাঁ এখানে লিখতে হয়। তো যদি টিডিএস বা লোন না থাকে তাহলে আপনারা এখানে সরাসরি নো দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমার ক্লায়েন্টের তো এটা কমপ্লিট করে ফেললাম। এখন আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন, আমি তো আগেই বলছি যে উনি গত বছর অফলাইনে দিয়েছিলেন, এই বছর তিনি অনলাইনে দিচ্ছেন। তো যারা গত বছর অনলাইনে দিচ্ছেন, আপনারা যদি ইম্পোর্ট এন্ড অটোফিলে ক্লিক করেন তাহলে গত বছর আপনি যা যা সম্পদ দেখেছেন এখানে কিন্তু এগুলি চলে আসবে। তো আমার ক্লায়েন্টের এগুলি আমি নতুন করে বসাইছি, তাই আমি দেখাই দিচ্ছি আপনাদের। ওনার নন এগ্রিকালচার প্রপার্টিজ ছিল 3 ডিসিমাল, এটা উনি কিনেছে। যখন কিনেছিল তখন দলিল মূল্য 8 লক্ষ টাকা, বর্তমান ভ্যালু তো এখন উনি বলেছেন এটা বর্তমান মূল্য 10 লক্ষ টাকা হবে। এটা আনুমানিকই দিতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা আপনারা এই দলিল মূল্যটা এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন ওনার এগ্রিকালচার প্রপার্টি নাই, তাই এটা সিলেক্ট করলাম না। ফিনান্সিয়াল অ্যাসেট অর্থাৎ সঞ্চয়পত্র, ডিপিএস, এফডিআর এগুলি নেই, তাই আমরা এটাও সিলেক্ট করলাম না। যাদের আছে আপনারা এখানে ক্লিক করে এটা সিলেক্ট করে দিবেন যে সঞ্চয়পত্র বা এফডিআর বা ডিপিএস যদি থাকে, অথবা লোনস গিভেন্স টু আদার, কেউ যদি লোন দিয়ে থাকেন এখান থেকে লিখবেন। প্রভিডেন্ট ফান্ড এন্ড আদার ফান্ড যদি থাকে এখানে আপনারা ক্লিক করে এটা দিতে পারেন। তো ওনার একটা ডিএসপি ফান্ড আছে, এটা আমি এখানে দেখাই দিছি। এই যে ডিএসপি ফান্ড, এটা আমি দেখাই দিছি এখানে। আপনারা ইচ্ছা করলে ডিএসপি ফান্ডটা এখানেও দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে আদার ফিনান্সিয়াল অ্যাসেট যদি থাকে এখানে ক্লিক করে দিয়ে দিবেন। তো ওনার এগুলি নেই, তাই আমি এটা তুলে দিলাম। ওকে। আচ্ছা, এখন দেখেন ওনার গোল্ড এগুলি গিফট পাইছে 4 ভরি। তো এই বছর আয়কর নীতিমালা অনুসারে অবশ্যই মূল্য দিতে হবে, হয় বাজার মূল্য দিবেন, অথবা উনি গিফট যখন পাইছে তখন যে মূল্য ছিল সেই মূল্যটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তারপরে উনি 2 ভরি কিনেছে, এটার বাজার মূল্য 1,20,000 করে, 2 ভরির দাম 2,40,000 টাকা দিয়ে দিলাম। তারপরে এখানে ফার্নিচার উনি এগুলি সবগুলি পারচেস করছে, এগুলি আমি সব এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, ওনার ব্যাংকে কিছু টাকা আছে, সেই ব্যাংক অ্যাকাউন্ট, ট্রাস্ট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং টাকার পরিমাণ লিখে দিলাম। দেওয়ার পরে ওনার ক্যাশ ইন হ্যান্ডে আছে 60,000 টাকা, এটা দিয়ে দিলাম। আর ওই যে ডিএসপি ফান্ড, আপনারা এই যে আদার ডিপোজিট ব্যালেন্স অর অ্যাডভান্স এখানে দিতে পারেন, অথবা এই টাকাটা, এই যে এই টাকাটা আমি ওইখানে দিয়ে দিই, এটা আমি অফ করে দিলাম, ঠিক আছে। এটা আমি এখানে দিয়ে দিব। এই যে ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে আপনারা এই যে প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার ফান্ড এখানে দিয়ে দিবেন। নেম অফ এমপ্লয়ার এখানে বাংলাদেশ নেভি দিয়ে দিব, দিয়ে দিলাম। পার্টিকুলার হলো ডিএসপিএফ দিয়ে দিলাম, অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। তো আমি দিয়ে দিলাম। তারপরে টাকার পরিমাণটা আমি এখানে দিয়ে দিই 2.5 লক্ষ টাকা। তো এটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এগুলি তো আমি আপনাদের বলেছি। তারপরে আমরা স্ক্রল করে নিচের দিকে যাই। আচ্ছা, এই যে ডিডাকশন অফ ডিএসপিএফ, যেটা এই যে এখানে আছে লস ডিডাকশন আদার এক্সপেন্সেস, উনি যে প্রতি মাসে ওনার বেতন থেকে 4,000 করে কাটে, এক বছরে 48,000 টাকা। তো উনি বেতন কিন্তু এই 48,000 টাকা কম পাচ্ছেন, যদিও উনি এটা ওনার ফান্ডে জমা হচ্ছে। তারপরে আপনারা ডিডাকশনটা এখানে দিয়ে দিবেন, তা না হলে বেতনের হিসাবের সাথে মিলবে না। তো এটা দিয়ে দিলাম। তারপরে তো এখানে দেখেন লায়াবিলিটিস, উনি যে ব্যাংক থেকে লোন নিয়েছিল সেই ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, তারপর কোন পারপাজে নিচ্ছে, পার্সোনাল লোন, এটা দিয়ে দিলাম। তারপরে 10 লক্ষ টাকা থেকে ওনার যে কিস্তি কেটেছে, কাটার পরে এই টাকাটা ওনার আর বাকি আছে, ঠিক আছে। তো এই টাকাটা আমরা এখানে দিলাম। দেওয়ার পরে আমরা স্ক্রল করে নিচের দিকে যাই। যাওয়ার পরে দেখেন উনি অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেস দেখাচ্ছে 3,51,750 টাকা। সোর্স অফ ফান্ড ইনকাম শোন ইন দ্য রিটার্ন 2,57,600, আর ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম হলো 3,12,840 টাকা। এই দুটোটার যোগফল হলো ওনার এক বছরের ইনকাম, ঠিক আছে। তারপরে দেখেন উনি যে গত বছর অফলাইনে জমা দিয়েছেন সেখানে নেট ওয়েলথ ছিল 19,46,060 টাকা। তো এই বছর কিন্তু ওনার হয়েছে 30,55,000 টাকা, কারণ এটার সাথে উনি যে লোন তুলেছেন 10 লক্ষ টাকা, এটা অ্যাড হয়েছে। তো এখান থেকে লোনটা বাদ যাবে, বাদ দিয়ে ওনার হলো 21,16,750 টাকা। তো এইটা থেকে যদি আমরা এই নেটওয়ার্কটা বাদ দেই, ডিফারেন্স হলো 1,70,690 টাকা। তো এই টাকাটা কই থেকে বৃদ্ধি পাইল? এই টাকাটা বৃদ্ধি পাইছে, উনি সম্পদ কিনেছিল 8 লক্ষ টাকা, এবার বেড়েছে। হ্যাঁ, তারপরে ওনার গত বছর ক্যাশ ইন হ্যান্ডে বেশি ছিল, এবার কমছে। এইভাবে কম বেশি হয়ে ওনার এই টাকাটা 1,70,690 টাকা এসেছে, এবং সবশেষে ডিফারেন্স এসেছে 0 টাকা। আচ্ছা, এতক্ষণ যে আমি এটা করলাম, এটা ছিল একজন নৌবাহিনীর এবং ওনার সম্পদের বিবরণ। তো আপনারা ঠিক এইভাবেই যদি ইনপুট দেন, নাও হতে পারে, কারণ আপনাদের সম্পদের পরিমাণ বা সম্পদের ভ্যালু যে মূল্যটা ব্যতিক্রম হতে পারে। তাই আপনারা
প্রথমবার যদি অনলাইনে সাবমিট করতে যান তাহলে আপনাদের প্রতি পরামর্শ হলো আপনারা নিজে নিজে ইনপুট না দিয়ে একজন অভিজ্ঞ ও দক্ষ লোক দিয়ে কাজটি করাবেন, তারপরে আপনারা সাবমিট করবেন। কারণ প্রথমবার যদি আপনারা ভুল করে ফেলেন পরবর্তীতে এটা সংশোধন করতে অনেক সমস্যা হয়ে যায়। হ্যাঁ, আমার অভিজ্ঞতা থেকে বলছি, অনেক ক্লায়েন্টরা নিজেরা করেছেন, ভুল করেছেন এবং এখন আমাকে শুধু মেসেজ দিচ্ছেন, স্যার এটা কবে সংশোধন করা যাবে, আমি তো ভুল রিটার্ন সাবমিট করেছি। হ্যাঁ, তো কেন ভুল রিটার্ন সাবমিট করবেন? আপনি প্রথমবার কেন এত বড় রিস্ক নেন? তাই আপনাদের প্রতি পরামর্শ, প্রথমবার যদি করে থাকেন কোনো এক্সপার্ট বা অভিজ্ঞ লোক দিয়ে আপনারা কাজটা করাবেন। আচ্ছা, সব শেষে যেহেতু আমার ডিফারেন্স 0 আসছে, আমি সেভ ইন কন্টিনিউ এখানে ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে যে দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এই যে 3,57,600 টাকা, এটা কিন্তু আপনার ট্যাক্স সার্টিফিকেটে হ্যাঁ ইনকাম শোন ইন দ্য রিটার্ন এই কথাটা থাকবে। অনেকেই রিটার্ন সাবমিট করেন কিন্তু ইনকাম দেখায় 0, তার মানে আপনাদের ইনপুটে ভুল আসছে, এই জন্য 0 দেখাচ্ছে। আচ্ছা, সব শেষে আপনারা এই যে এখানে দেখেন পেবল, ওনার যেহেতু ট্যাক্সেবল ইনকাম নেই 0, তাই এখানে পেবল 0 দেখাচ্ছে। এই অবস্থায় আমরা প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করব। ক্লিক করলাম, করার পরে আপনারা যদি এটাকে বাংলা করতে চান বাংলায় ক্লিক করবেন, তখন সব বাংলা হয়ে যাবে, আপনার বুঝতে সুবিধা হবে। আর যদি ইংলিশে রাখতে চান ইংলিশে ক্লিক করবেন, এটা ইংলিশ হয়ে যাবে। তো এখান থেকে স্ক্রল করে আপনি নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এই যে সাবমিট রিটার্ন এখানে ক্লিক করবেন। করার পরে যদি আপনি ইয়েসে ক্লিক করেন এটা কিন্তু চলে যাবে, আর নোতে ক্লিক করলে এটা যাবে না। তো এটা আমি আমার ক্লায়েন্টকে দেখাবো। হ্যাঁ, ক্লায়েন্ট দেখার পরে যখন আমাকে অনুমতি দিবে তখন আমি এটা সাবমিট করব, তাই আমি এটা নোতে ক্লিক করলাম। তো আপনারা এটা সাবমিট করার পরে এই যে ট্যাক্স রেকর্ড এখানে যাবেন, এখানে গিয়ে এখান থেকে ট্যাক্স সার্টিফিকেটটা ডাউনলোড করবেন, এখান থেকে অ্যাকনোলেজমেন্ট কপিটা ডাউনলোড করবেন, আর এখান থেকে রিটার্ন কপিটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? তো এইভাবে আপনারা অনলাইনে নিজের আয়কর রিটার্ন নিজেই সাবমিট করতে পারবেন। সব শেষে আপনারা এখান থেকে লগ আউট হয়ে বেরিয়ে যাবেন। তো আমি লগ আউট হয়ে বেরিয়ে গেলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।